প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। এই বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের একটি কবিতা। নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলে থাকি কারণ নজরুল একটি শোষণমুক্ত সমাজ চেয়েছিলেন। তিনি অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তৎকালীন দুঃশাসনের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সর্বমাত্রিক সাম্য প্রতিষ্ঠা করার জন্য, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি বিদ্রোহ করেছিলেন। তার এই বিদ্রোহ ছিল ন্যায়সঙ্গত। তিনি একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদা সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেটি করতে পারেননি বলে তার মধ্যে খুব দানা বেঁধে উঠেছিল এবং তিনি তৎকালীন ভারতের শাসক শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেই জন্য কারাবরণ করেছিলেন, অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছিলেন এবং এই ভারতবাসীর মুক্তির জন্যে, শৃঙ্খল মুক্তির জন্যে, পরাধীনতা থেকে মুক্তির জন্যে, মানব মুক্তির জন্যে এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্যে, ন্যায়, সত্য এবং মানবতার সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্যে তিনি বিদ্রোহ করেছিলেন। আমাদের আজকে বিদ্রোহী কবিতার বিষয়বস্তুর মধ্যেও এগুলোই রয়েছে। নজরুল বিদ্রোহ করতে চাননি। তিনি তার ভাষায় তিনি প্রেম দিতে এসেছিলেন, প্রেম নিতে এসেছিলেন। কিন্তু তিনি বিদ্রোহ করেছেন কেন? তাকে বিদ্রোহ করতে হয়েছে যে তিনি তার কাঙ্ক্ষিত সমাজটি দেখতে পাননি, তিনি সেই মানবিক সমাজটি দেখতে পাননি, তিনি শোষণমুক্ত সমাজটি দেখতে পাননি। তিনি অন্যায় দেখেছেন, অবিচার দেখেছেন, দুঃশাসন দেখেছেন, বৈষম্য দেখেছেন। মানুষের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা পূরণ করতে মানুষের যে সুযোগ দেওয়ার, সেটি তার অধিকার। মৌলিক চাহিদা মানুষের অধিকার, এটা কোনো সুযোগ দেওয়ার বিষয় না। কিন্তু মৌল মানবিক চাহিদা পূরণ করতে না পারার জন্যে মানুষের যে মানবেতর জীবনযাপন, সেটি তার কবি হৃদয়কে কাঁপিয়েছিল। তিনি সর্বমাত্রিক সাম্য প্রতিষ্ঠা করতেছিলেন। সর্বমাত্রিক সাম্য প্রতিষ্ঠিত করার জন্যে তার যে প্রয়াস, সেটি নিরন্তর। এই বিদ্রোহ কবিতার মধ্যেও সেটি আমরা দেখতে পাই এবং এই বিদ্রোহী কবিতায় তিনি অনেক পুরাণের ব্যবহার করেছেন, মৃৎ পুরাণের ব্যবহার করেছেন। সেটির মাধ্যমে তিনি এমন একটি কবিকণ্ঠ নির্মাণ করেছেন যে কবিকণ্ঠ এর আগের কোনো কবির সঙ্গে মেলে না। রবীন্দ্র যুগে আবির্ভূত হয়ে রবীন্দ্র প্রভাবমুক্ত একটি স্বতন্ত্র কবি কণ্ঠস্বর বা পয়েটিক ডিকশন তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন এবং সেই পয়েটিক ডিকশনের মাধ্যমে তিনি কবিতাকে একটি নতুন রূপ দিলেন, নতুন চেহারা দিলেন। কবিতার মধ্যে শক্তি সঞ্চালন করলেন। নজরুলের কবিতা ছিল সাগরের উপরিভাগের মতো উর্মিমুখর, তরঙ্গমুখর, বিক্ষুব্ধ, চঞ্চল এবং এর মধ্যে কিন্তু তার আঙ্গিক কুশলতা কিন্তু মার খায়নি। অর্থাৎ এই উচ্চকণ্ঠের কবি হলেও তার মধ্যে একটি শৈল্পিক নিষ্ঠা আমরা লক্ষ্য করি। তার বিষয়বস্তু এবং আঙ্গিক কুশলতার ক্ষেত্রে নজরুলের বিদ্রোহী কবিতা অনন্য। বলা হয়ে থাকে বিংশ শতাব্দীর সারা 10টি কবিতার একটি কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। আমরা বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন করেছি। এই বিদ্রোহী কবিতা শুধু বাংলা সাহিত্যের নয়, এই বিশ্ব সাহিত্যেরও একটি অনন্য কবিতা। আজকে এই কবিতায় আমরা দেখব যে শুধু এই শাসকরা, শোষকরা শাসন করে, শোষণ করে, এর বিরুদ্ধেই তিনি বলেছেন। নানা রকম দুঃশাসনের বিরুদ্ধে বলেছেন। তিনি সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে ছিলেন। নারী পুরুষের বৈষম্যের মধ্যে বিরুদ্ধে ছিলেন, ধনী গরিবের বৈষম্যের বিরুদ্ধে ছিলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে ছিলেন। তিনি বিভিন্ন দুঃশাসন বিরুদ্ধে, সমাজ প্রতিষ্ঠা দুঃশাসনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন। যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের দুঃশাসনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন এবং তার এই বিদ্রোহ ছিল, আমি আগেই বলেছি, একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, মানবিক সমাজ প্রতিষ্ঠা করা, ভারতকে পরাধীন মুক্ত করা,
স্বাধীনতা এনে দেওয়া। স্বাধীনতা একটি জাতির জন্য স্বর্ণ দুয়ার খুলে দেয়, যে দুয়ার দিয়ে প্রবেশ করে জাতি তার যুগ সঞ্চিত জঞ্জাল দূর করতে পারে এবং একটি নতুন সমাজ বিনির্মাণ করতে পারে, যে সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষের মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হয়। এবং সেটি নজরুল করার প্রয়াস চালিয়েছিলেন তার লেখনীর মাধ্যমে। আজকে আমরা এই নজরুলের বিদ্রোহী কবিতা সেটি লক্ষ্য করি। এটি খুবই দীর্ঘ একটি কবিতা, কিন্তু এই কবিতার মধ্যে যে নানা রকমের বৈচিত্র্য আছে আমরা দেখব। এই কবিতার যে গ্রাফিক বিন্যাস সেটি একটু অনন্য। এই বিদ্রোহ এবং এই বিদ্রোহী কবিতা যেন আগুনের গোলা, একটি অগ্নিগর্ভ কবিতা বলা যায় এই বিদ্রোহী কবিতাটাকে। তিনি এই বিদ্রোহী কবিতার মাধ্যমে আমাদের সমাজের নানা ধরনের অসঙ্গতিকে তুলে ধরেছেন। তিনি এই বিদ্রোহী কবিতার মাধ্যমে মানুষের মানবিক স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তিনি এই বিদ্রোহী কবিতার মাধ্যমে মানুষের মধ্যে সকল প্রকার বৈষম্য, মানুষের মধ্যে সকল প্রকার যে ভেদাভেদ সেটি যাতে না থাকে, এই ভেদাভেদ মুক্ত বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে মানুষের একটি পরিচয় হবে, সে মানুষ, সে ধনী না গরিব, সে হিন্দু না মুসলমান, সে ছোট জাতের না বড় জাতের, সেটি দেখার বিষয় নয়। জাতপাতের ঊর্ধ্বে ওঠে তিনি একটি মানুষের যে একমাত্র পরিচয়, যে সে মানুষ, মূল পরিচয় যে সে মানুষ, মানুষের মূল পরিচয় যে সে মানুষ, সেটিই তিনি প্রতিষ্ঠা করেছেন। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু আমাদের সমাজে এরকম কিছু মানুষ রয়েছে যারা মানুষ হয়েও এই তাদের যে রেশনালিটি সেটি হারিয়ে ফেলে, তাদের মধ্যে এনিমেলিটি দেখা দেয়। সেই এনিমেলিটির বিরুদ্ধে রেশনালিটি প্রতিষ্ঠা করার জন্যে নজরুলের একটি সচেতন প্রয়াস ছিল। সে প্রয়াস তিনি চালিয়েছেন, নিরন্তর সেই প্রয়াস চালিয়েছিলেন, তার প্রয়াস শেষ থামেনি। আমরা এই বিদ্রোহী কবিতা কেন পড়ব? এই বিদ্রোহী কবিতার মাধ্যমে আমরা উজ্জীবিত হব। এই বিদ্রোহী কবিতার মাধ্যমে আমরা একটি যেখানেই অন্যায় দেখব সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সত্য প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হব, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ন্যায়, সত্য এবং মানবতার সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রয়াস চালাবো। এরকম একটি প্রেরণা, এরকম একটি উজ্জীবন এই বিদ্রোহী কবিতায় রয়েছে। আমরা এই বিদ্রোহী এই কবিতার পড়তে পড়তে তার নিদর্শন দেখতে পাই। আজকে আমি যে কথাটি বলতে চাই, তোমাদের এই কবিতাটি তোমরা ভালো করে পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত। এই কবিতাটির মাধ্যমে অনেক কিছু মানুষ এবং মনুষ্যত্বের জয়গান গাওয়া হয়েছে, আর কারো নয়। আসলে মানুষ যখন লোভী হয়, মানুষ যখন নানা ধরনের তার লোভ লালসা বৃদ্ধি পায়, তখন সে অন্যের অধিকার হরণ করে, অন্যের অধিকার হরণ করে সে ধনী হয়, আরেকজনকে সে গরিব বানিয়ে দেয়। এই গরিবী হটানোর জন্যে এই নজরুল এই বিদ্রোহী কবিতায় কিন্তু সেই প্রেরণা সঞ্চার করেছেন, যে ধনী গরিব মানুষ কিন্তু আসলে এই সামাজিক সুষম বন্টনের অভাবে কিন্তু এই ধনী গরিবের সৃষ্টি হয়। তা না হলে কিন্তু ধনী গরিবের সৃষ্টি হওয়ার কথা ছিল না। কারণ আমরা প্রতিটি মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে এই সমাজে, প্রতিটি মানুষেরই মৌলিক চাহিদা পূরণের অধিকার আছে। সে অধিকার তার জন্মগত, এবং সেটি রাষ্ট্র সমাজ সেটি দিবে, সেটি সে প্রত্যাশা করে। সেটি যখন না থাকে তখনই কিন্তু বিদ্রোহ দানা বেঁধে ওঠে। নজরুলের ক্ষেত্রেও এটি হয়েছিল। আমরা জানি তৎকালীন এই ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে
তিনি গর্জে উঠেছিলেন, তিনি বিদ্রোহ করেছিলেন এবং তার এই বিদ্রোহ তিনি সকলকে জানান দিয়েছেন। এবং তিনি একজন কবি হয়েও ভারতের স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানিয়েছিলেন, যেটি একজন রাজনীতিবিদের কাজ, কিন্তু সেটি নজরুল করেছিলেন। এবং তার এই বিদ্রোহী সত্তার যে একটি স্ফুরণ, সেটির জন্যই সেটি হয়েছিল। এই বিদ্রোহী কবিতায় আমরা সেই উজ্জীবন, সেই স্ফুরণ আমরা লক্ষ্য করি। আমি আশা করব তোমরা এই কবিতাটি, আমি আগেই বলেছি, শুধু বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ নয়, এটি বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। একজন সাহিত্য সমালোচক বলেছেন, বিংশ শতাব্দীর সেরা 10টি কবিতার একটি কবিতা হচ্ছে এই বিদ্রোহী কবিতা, সারা বিশ্বের বিভিন্ন সাহিত্যের। কাজী বাংলা সাহিত্যে এই বিদ্রোহী একটি অনন্য কবিতা, বিশ্ব সাহিত্যে বিদ্রোহী একটি অনন্য কবিতা। এবং এই বিদ্রোহী কবিতার যে মেসেজ, এই বিদ্রোহী কবিতার যে প্রেরণা, এই বিদ্রোহী কবিতার যে জাগরণ, এই বিদ্রোহী কবিতার যে আমাদের চেতনাকে শানিত করার একটি প্রয়াস আমরা পাবো এই বিদ্রোহী কবিতা পাঠের মাধ্যমে। সুতরাং আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার যে একটি প্রয়াস রয়েছে, আমরা যে সত্য প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, এবং আমরা এই পৃথিবীকে একটি মানবিক সমাজ যদি উপহার দিতে চাই, তাহলে অবশ্যই আমরা বিদ্রোহী কবিতা থেকে পাঠ নিতে হবে। আজকে আমরা এই অনন্য কবিতাটি আমাদের পাঠ্য, সেটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। আমরা এই কবিতাটি বারবার পড়ব, আমরা এই কবিতার মাধ্যমে প্রেরণা পাব একটি মানবিক সমাজ নির্মাণ করার জন্যে, মনুষ্যত্বের প্রেরণা পাব, মানুষে ব্যবধান ঘোচানোর প্রেরণা পাব, এবং ইউনিভার্সাল ইউনিফিকেশন, সর্বমাত্রিক সাম্য প্রতিষ্ঠার একটি প্রেরণা পাব। সেই আশা আমরা করতে পারি, আমরা সেই আশা করব। আশা করি তোমরাও এই কবিতাটি পাঠের মাধ্যমে এই কবিতাটি অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন। নজরুল বিদ্রোহী বীর, তার মধ্যে একটি বীর সত্তা এই বিদ্রোহী সত্তার সঙ্গে এসে মিলেছে, যার ফলে সেই বিদ্রোহ কারোর সঙ্গে আপোষ করেনি। এই জন্যই তিনি বলেছেন, বলবীর বল চির অন্যতম শির। অর্থাৎ এই নজরুলের যে বীর সত্তা, নজরুলের যে শির, নজরুলের যে মাথা, সেটা চির উন্নত। কারো কাছে মাথা নত করতে সে জানে না। অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা নজরুল পাননি, বরং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন তিনি। এবং এই বিদ্রোহী কবিতায় সেই মর্মার্থ আমরা পাব। এই বিদ্রোহী কবিতায় সেই কথাই সঞ্চারিত হয়েছে। যেখানেই অনিয়ম রয়েছে, যেখানেই দুঃশাসন রয়েছে, যেখানেই বৈসাদৃশ্য রয়েছে, যেখানেই অসঙ্গতি রয়েছে, যেখানেই নানা ধরনের অনাকাঙ্ক্ষিত অমানবিক কার্যকলাপ রয়েছে, তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। তার এই বিদ্রোহ, এই জন্যই তাকে বলা হয়ে থাকে তিনি চিরবিদ্রোহী। তিনি একটি যুগে আবির্ভূত হয়েছিলেন বটে, কিন্তু তার সেই যে বিদ্রোহী যে চেতনা, বিদ্রোহী কবির যে চেতনা, সেই চেতনা আজও প্রাসঙ্গিক। বিদ্রোহী কবিতা আজও প্রাসঙ্গিক। এটি সকল কালই এই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, এই ন্যায় সত্য মানবিক আদর্শকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি প্রেরণা জুগিয়ে যাবে। আমাদের জন্যে সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে নজরুল আসলে কারো রক্তচক্ষুকে ভয় পাননি। এই ব্রিটিশ শাসক শোষক তাকে গ্রেপ্তার করেছে, তার কবিতা লেখার জন্য তাকে কারাবরণ করতে হয়েছে। এই ঔপনিবেশিক শাসক শোষকদের চক্ষুস্থল হতে হয়েছে, কিন্তু তাদের সঙ্গে তিনি বিন্দুমাত্র আপোষ করেননি, বরং তাদের বিরুদ্ধে তার বিদ্রোহী সত্তা দিনে দিনে গর্জে উঠেছে। তার এই বিদ্রোহী সত্তা, জাতিসত্তা,
একই মোহনায় এসে মিলিত হয়েছে, যার ফলে তিনি কিন্তু পরাধীন মুক্ত একটি ভারত চেয়েছিলেন, যে ভারতে মানুষের এই অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এগুলোর ব্যবস্থা থাকবে, যেখানে মানুষের যে বেঁচে থাকার যে অধিকার, সে অধিকার থাকবে। কিন্তু যখন এই ব্রিটিশরা এদের শোষণ করেছে, তখন মানুষের মানবিক অধিকার বলতে কিছুই ছিল না। অমানবিক একটি সমাজ ছিল। সে অমানবিক সমাজের বিরুদ্ধে এই নজরুলের যে এই বিদ্রোহ, সেই বিদ্রোহ তখন আশীর্বাদ হিসাবে সকলের কাছে আবির্ভূত হয়েছিল। কারণ নজরুলের মতো করে এই ব্রিটিশ বিরোধী কিংবা ঔপনিবেশিক শাসন শোষণ বিরোধী কিংবা দুঃশাসন বিরোধী কোনো কবি কণ্ঠ কিন্তু তখন আবির্ভূত হয়নি। নজরুল চিরকালের জন্য বিদ্রোহী, কারণ চিরকালের মানুষের তিনি মুক্তি চেয়েছিলেন, সকল যুগের সকল মানুষের তিনি মুক্তি চেয়েছিলেন। তিনি তার নিজের ভূখণ্ডকে স্বাধীন দেখতে চেয়েছিলেন, কারণ স্বাধীনতা একটি মানুষের জন্যে শুধু কাঙ্ক্ষিত নয়, কারণ যে জাতি পরাধীন সে তো কিছু নিজের মতো করে কিছুই করতে পারে না, তার এই পরিবার থেকে সমাজ, রাষ্ট্র কোনোটাই সে গড়তে পারে না। কাজে স্বাধীনতা ছাড়া একটি জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। কাজে সেই স্বাধীনতার প্রয়াস নজরুলের মধ্যে আমরা এই দেখি। সেই প্রয়াস কিন্তু এই বিদ্রোহী কবিতায় মর্মে মর্মে সঞ্চারিত হয়েছে। আজকে যে এই তিনি যে নিজেকে বীর হিসেবে বলেছিলেন, আসলেই তো বীর, কারণ চলার পথে সীমাহীন বাধা দেখে তিনি কখনো সংকুচিত হননি। ধৈর্য ছিল তার কণ্ঠের মণিহার, আঘাত ছিল তার মাথার মুকুট, এবং সংগ্রাম ছিল তার জীবনের জয়যাত্রা। তার এই আপোষহীন বিদ্রোহী সত্তা, তার আপোষহীন এই কবি সত্তা একই মোহনায় এসে মিলিত হয়েছে। ফলে আমরা তাকে ভালোবেসে বিদ্রোহী কবি বলে সম্বোধন করি। নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলে সম্বোধন করি। তিনি সত্যিকার অর্থে মানবপ্রেমিক কবি, তিনি সাম্যের কবি, কিন্তু তাকে বিদ্রোহী হতে হয়েছে। সমাজ, তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা তাকে বিদ্রোহী বানিয়েছে। তিনি তো আসলে মানবপ্রেমিক কবি। তিনি বিদ্রোহী হয়েছেন কেন? কারণ সে মানবিক প্রেম তিনি দেখতে পাননি। দেখতে না পারার জন্যে তার মধ্যে যে রাগ ছিল, ক্ষোভ ছিল, সেই রাগে ক্ষোভে তিনি কিন্তু বিদ্রোহী হয়েছেন। আজকে আমরা এই বিদ্রোহী কবিতাটি সম্পর্কে যে একটা সাধারণ একটি আলোকপাত করছি, একটি ধারণা নিচ্ছি। তোমরা এই কবিতাটি পড়বে ভালো করে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। পড়ার পর তোমাদের মধ্যেও কিন্তু একটি ন্যায়ের প্রতি, সত্যের প্রতি একটি আগ্রহ বাড়বে। কারণ তোমাদের যে এই কৈশোর তারুণ্যের যে এই সময়টিতে তোমাদের মধ্যে যদি একটি ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একটি প্রেরণা জাগ্রত হয়, তাহলে সেটি দেশ, জাতি, সমাজ এর জন্যে একটি আশীর্বাদ হবে। এবং নজরুল এই তারুণ্যের শক্তিকে সবসময়ই কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। এবং এই যে এই বিদ্রোহ কিন্তু মানুষের মধ্যে তারুণ্য না থাকলে হয় না। তারুণ্যকে নজরুল কখনো বয়স দিয়ে কিন্তু নির্ধারণ করেনি। তারুণ্য হচ্ছে এমন একটি শক্তি, যে শক্তি কখনো এই দুঃশাসনের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে
কখনো আপোষ করে না, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অবিচারের বিরুদ্ধে কথা বলে, অর্থাৎ অন্যায় অত্যাচার অবিচারের কাছে কখনো মাথা নত করে না। কাজে এই সত্যটি তোমাদের মনে রেখে তোমরা যদি এই কবিতাটি পাঠ করো, তাহলে সেটি তোমাদের মানস গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা মনে করি। অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অসঙ্গতির বিরুদ্ধে, এই বিভিন্ন ধরনের অমানবিকতার বিরুদ্ধে, বিভিন্ন ধরনের ব্যবধানের বিরুদ্ধে, মানুষের যে ব্যবধান সৃষ্টি করা নানা ছল ছতার মাধ্যমে, সেই ব্যবধানের তিনি পক্ষপাতী ছিলেন না। তিনি সকল মানুষকে একই সমতলে এনে দাঁড় করাতে চেয়েছেন। মানুষের পরিচয় হবে একটি, সে মানুষ, এবং সেই মানুষ পরিচয়টির জন্যে, এই মানুষ পরিচয়টির প্রতিষ্ঠার জন্যে একটি মানবিক সমাজ চাই। এবং সেই মানবিক সমাজটি তো এমনিতে চলে আসবে না, কারণ এই যারা দুঃশাসনের সঙ্গে জড়িত, যারা ঔপনিবেশিক শাসনের সঙ্গে জড়িত, তারা তো কখনো মানবিক নয়, তারা অমানবিক, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দিতে চায় না। কাজে মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে একটি শোষণমুক্ত, একটি ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক, বৈষম্যমুক্ত, সর্বমাত্রিক সাম্য প্রতিষ্ঠা জরুরি। এবং সেটি করার জন্যে সমাজে সকল মানুষ যদি প্রয়াস চালায় এবং মানুষের মধ্যে যে চেতনা, সেই চেতনা যদি শানিত হয়, তাহলেই কিন্তু সেটি সম্ভব। সেই চেতনা কিন্তু নজরুল শানিত করেছিলেন বিদ্রোহী কবিতায়। আমাদেরকে এটি মনে রাখতে হবে, আমরা এখনও আমাদের চেতনায় নজরুল আছেন। আমরা নজরুলের কবিতা পড়ে আমার চেতনাকে শানিত করি। মূলত তার বিদ্রোহী সত্তাই আমাদের চেতনার যে জীবন ঘটায়, সেটি বলাই বাহুল্য। কাজেই সকল সময়ই, সকল এই আমাদের স্বাধীনতা সংগ্রামও কিন্তু, আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও কিন্তু এই নজরুলের কবিতা গান আমাদের প্রেরণা জুগিয়েছে। নজরুলের বিদ্রোহী কবিতা আমাদের প্রেরণা জুগিয়েছে। নজরুল স্বাধীনতার কবি, সাম্যের কবি। নজরুলের ছিল অমিত তেজ, সাহস, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে তিনি তার বিদ্রোহী সত্তাকে বিনির্মাণ করেছেন। এই জন্য তিনি বলতে পারেন, বলবীর চির উন্নত মমশির। এই জন্যই তিনি বলতে পারেন, মহাবিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গকৃপাণ ভীম রণভূমে রণিবে না। অর্থাৎ নজরুল সেদিনই শান্ত হবেন যেদিন একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। এর আগে তিনি শান্ত হবেন না, চির অশান্ত এই কবি। অর্থাৎ তার এই বিদ্রোহী সত্তা কোনোভাবেই সেটিকে দমিয়ে রাখা যাবে না, এরকম একটি ঘোষণা তিনি তার কবিতার মাধ্যমে তিনি দিয়েছেন। নজরুলের কবিতার জন্যে, এই ধরনের কবিতার জন্যে যে শব্দচয়ন, এই ধরনের কবিতার জন্যে যে মানস গঠন, সেটি সব কবির থাকে না। অর্থাৎ যার মধ্যে একটি ন্যায়, সত্য ও সমতা ভিত্তিক চেতনা থাকে না, তার মধ্যে কখনই এই বিদ্রোহী সত্তা দানা বেঁধে ওঠে না। আমাদের সৌভাগ্য এবং আমাদের জন্য আনন্দের বিষয়, নজরুলের মধ্যে সেটি ছিল। তিনি সাহসী, তিনি বীর, তার অমিত ত্যাগ ছিল। তিনি ছিলেন এই শাসন শোষণের বিরুদ্ধে, ভয়ভীতির ঊর্ধ্বে। তিনি কখনই এই ব্রিটিশদের যে অত্যাচার তার উপর নেমে আসবে তিনি ভালো করে জানতেন। এই অবিচার
তার উপর নেমে আসবে তিনি ভালো করেই জানতেন। তারপরেও কিন্তু তিনি থমকে দাঁড়াননি। তিনি ক্রমাগত এগিয়ে গিয়েছেন তার বিদ্রোহী সত্তাকে নিয়ে। তিনি ক্রমাগত এগিয়ে গিয়েছেন একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করার জন্য, যে সমাজে চির শান্তির একটি আবহ তৈরি হবে, যে সমাজে মনুষ্যত্ব মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের মুখে হাসি ফুটবে। আজকে আমরা লক্ষ্য করব এই নজরুলের এই বিদ্রোহী কবিতা, যে অগ্নিবীণা কাব্য, সে কাব্যের একটি কবিতা এবং সবচেয়ে বিখ্যাত কবিতা। অগ্নিবীণা মানে আগুনের বীণা। এই বিদ্রোহী কবিতার মধ্যে ওই আগুনের বীণাই রয়েছে। তিনি আগুনের বীণা বাজিয়েছেন এই বিদ্রোহী কবিতায়। আজকে আমরা সে আগুন কি? সে আগুন পুড়িয়ে দেবে। কি পুড়িয়ে দেবে? যা কিছু মানুষের জন্য ক্ষতিকর, যা কিন্তু সমাজের মানুষের জন্য ক্ষতিকর, যা সমাজের মানুষের জন্য শোষণের, যা সমাজের মানুষের জন্য দুর্ভোগের, সেগুলো পুড়িয়ে একটি নতুন সমাজ সৃষ্টি করবে সেই পুরো জমিতে। এমন একটি প্রত্যাশা এবং স্বপ্ন নজরুলের মধ্যে ছিল। সেই স্বপ্ন থেকেই এই বিদ্রোহী কবিতার যে রচনা তিনি করেছেন। নজরুল জানতেন তার আবির্ভাব এই শাসক শোষকরা যেরকম স্বাভাবিকভাবে নেবে না, পাঠকরাও একটু দ্বিধান্বিত হতে পারেন। কারণ রবীন্দ্র যুগে আবির্ভূত হয়ে তিনি কবিতার যে বাণী, আঙ্গিক, কবিতার যে আবহ, সমস্ত কিছু পাল্টে দিলেন। তিনি নতুন একটি পথ সৃষ্টি করলেন, নতুন পথ ধরে তিনি হাঁটলেন। এই পথ সৃষ্টি করা কবিতায় এটি সহজ কাজ নয়, একজন মৌলিক কবির কাজ। সে মৌলিক কবির কাজটি তাকে করতে হয়েছে তার সাধনার মাধ্যমে। তার যে অমিত তেজ, সাহস, অঙ্গীকার, প্রত্যয়, এগুলোর মাধ্যমে তিনি সমাজের কাছে একটি অঙ্গীকার এবং প্রত্যয় উচ্চারণ করেছিলেন। সেটি হচ্ছে এই যে তিনি এই শোষণের বিরুদ্ধে কথা বলবেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, তিনি অসঙ্গতির বিরুদ্ধে কথা বলবেন, তিনি অসাম্যের বিরুদ্ধে কথা বলবেন, তিনি বৈষম্যের বিরুদ্ধে কথা বলবেন, তিনি সত্যের পক্ষে কথা বলবেন, তিনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, তিনি মানবতার আদর্শের পক্ষে কথা বলবেন এবং তিনি মানবিক মর্যাদার জন্য তিনি লড়াই করবেন। এবং সেই পথ ধরেই নজরুল হেঁটেছেন। সেই পথ থেকে তিনি কখনো বিচ্যুত হননি। সেই পথ ধরে হাঁটা খুব সহজ কাজ নয়। এই কাজটি করতে হয়েছে তাকে, আগেই বলেছি যে তার যে অঙ্গীকার এবং প্রত্যয়, এই নতুন সমাজ বিনির্মাণের সে অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্তের মাধ্যমে তিনি সে কাজটি করতে সক্ষম হয়েছেন। তার কবিতা বিষয়বস্তুর দিক থেকে যেরকম অনন্য, উপস্থাপনের দিক থেকেও তাই অনন্য। আমাদেরকে এই সত্যটি মাথায় রাখতে হবে যে বিষয় এবং আঙ্গিক দুদিক থেকেই যে ভিন্ন একটি অবস্থা সৃষ্টি করা এবং ভিন্ন একটি কবি সত্তার আবির্ভাব ঘটা, সে কাজটি খুব সহজ নয়। এবং রবীন্দ্রনাথের মতো বিশ্বজয়ী প্রতিভার প্রভাবমুক্ত হয়ে নতুন একটি কণ্ঠস্বর নির্মাণ করা, সেটি আরও বেশি কঠিন কাজ। সে কঠিন কাজটি তাকে সাধনার মাধ্যমে করতে হয়েছে। সে কঠিন কাজটি তার যে এই সমাজের প্রতি আত্মঘোষণা একটি ছিল,
সেই ঘোষণার মাধ্যমে ব্যর্থ হয়েছে। রবীন্দ্রনাথকে তিনি যথেষ্ট সম্মান করতেন এবং তিনি রবীন্দ্রনাথকে এই কবিগুরু মেনেই তিনি তার মতো করে আরেকটি পথ নির্মাণ করতেছিলেন, যে পথটি রবীন্দ্রনাথের থেকে আলাদা, কিন্তু রবীন্দ্রনাথকে তিনি গুরু মানতেন, কবিগুরু হিসাবে মানতেন। তো কিন্তু তার কথা হচ্ছে যে গুরু অনেক বড় কবি, রবীন্দ্রনাথ অনেক বড় কবি, কিন্তু তিনি নবীন কবি হলেও, তিনি কবিতায় নবীন পর্যটক হলেও তিনি এমন একটি পথ তৈরি করবেন যে পথ দিয়ে এর আগে কেউ হাঁটেননি, এবং নজরুল সেই পথ ধরেই হেঁটেছেন বলেই তিনি সকল সময়ের জন্য প্রাসঙ্গিক, আজও প্রাসঙ্গিক, তার বিদ্রোহী কবিতাও প্রাসঙ্গিক আমাদের জন্যে এখনও। আমরা এই নজরুলের এই বিদ্রোহী কবিতাকে আমরা যদি বলি যে অন্যায়ের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই বিদ্রোহ হচ্ছে ন্যায়সঙ্গত। তিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, সুতরাং তার বিদ্রোহ ন্যায়সঙ্গত ছিল, এবং সেটাকে অনেকেই ব্রিটিশ শাসকরা সেটাকে রাষ্ট্রদ্রোহিতার নামে অভিহিত করতে চেয়েছে, সমাজে অশান্তি সৃষ্টির প্রয়াস হিসাবে সেটি দেখতে চেয়েছে, এবং তাকে বিভিন্নভাবে সেই জন্যে জুলুম নির্যাতন করেছে। কিন্তু সেই জুলুম নির্যাতনকে তিনি পরোয়া করেননি, সেগুলোকে সহ্য করেই তিনি পথ চলেছেন, কারণ তিনি জানেন যে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করার জন্যে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সেই মঞ্জিলে মকসুদে পৌঁছা যায়, সেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায়। নজরুল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্যে তার যে পথ চলা, সেই পথ চলা কখনো থামিয়ে দেননি। আমরা একটি ভয়, ভীতি, শঙ্কামুক্ত নজরুলকে বিদ্রোহী কবিতায় দেখতে পাই। এই ভয়, ভীতি, শঙ্কামুক্ত না হলে মানুষ কিন্তু সত্যিকার অর্থে মানবিক হতে পারে না, কারণ মানবিক হতে গেলে যারা অমানবিক কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলতে হয়, সুতরাং সেখানে সাহসের ব্যাপার আছে, সেখানে ভয় ভীতিকে জয় করার ব্যাপার আছে। সেই কাজটি নজরুল করতে সক্ষম হয়েছিলেন, সেই তার যোগ্যতা। সেই যোগ্যতা কি? তার মধ্যে একটি চিরবিদ্রোহী সত্তা আছে, যার বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার একটি অঙ্গীকার আছে। ন্যায় সত্যকে তিনি ঊর্ধ্বে তুলে ধরতে চেয়েছেন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলোর বিরুদ্ধে। কাজেই এখানে নজরুল কোনো কিছুর সঙ্গে আপোষ করেননি, কোনো শক্তির সঙ্গে না, ঔপনিবেশিক শক্তির সঙ্গে না, সমাজের যারা সুবিধাভোগী তাদের সঙ্গে না, তিনি কারোর সঙ্গে আপোষ করেননি, তিনি কারোকে ভয় পাননি। সেই জন্যই কিন্তু নজরুলকে বিদ্রোহী কবি হিসাবে আমরা সফল হতে, সার্থক হতে দেখি। সেই জন্যই বিদ্রোহী কবিতার মতো এরকম কবিতা আমরা পাই, তিনি পাঠককে উপহার দিতে পেরেছেন। এরকম নজরুল যে সমাজ দেখেছেন, সে সমাজকে তিনি ভেঙে ফেলার অঙ্গীকারপত্র ব্যক্ত করেছিলেন, কারণ সমাজ মানুষের কল্যাণের জন্য, সমাজ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সমাজ ন্যায় এবং সমতা প্রতিষ্ঠার জন্য, যেটি থাকা খুবই জরুরি। কিন্তু যে সমাজে এই ন্যায় থাকে না, সমতা থাকে না, মানুষের অধিকার থাকে না, মানুষের মৌল মানবিক চাহিদা পূরণের সুযোগ থাকে না, সেই সমাজকে না ভেঙে নতুন সমাজ প্রতিষ্ঠা না করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। নজরুল এটি ভালো করেই জানতেন,
এবং সেটি জেনেই তিনি পথ চলেছেন। তিনি ভাঙার গান গেয়েছেন এবং আমরা জানি যে নজরুল কোনো লোভ লালসার কাছে আপোস করেননি। তার কোনো ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্যে তিনি প্রয়াস চালাননি। তিনি সমাজের মানুষের স্বার্থকে, সমষ্টি স্বার্থকেই তিনি বড় করে দেখেছেন। ব্যক্তির স্বার্থকে তিনি কখনোই বড় করে দেখেননি, বরং তিনি ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে সমষ্টির স্বার্থকে প্রতিষ্ঠা করার জন্যে তিনি সংগ্রাম করেছেন এবং করেছেন বলেই তার পক্ষে একটি সত্যিকার অর্থে বজ্র কঠিন বিদ্রোহী সত্তা নির্মাণ করা সম্ভব হয়েছে। তা না হলে এরকম একটি বিদ্রোহী সত্তা নির্মাণ করা এবং এই বিদ্রোহী সত্তার মাধ্যমে সমস্ত অনিয়ম, এই বিদ্রোহী সত্তার মাধ্যমে সমস্ত অন্যায়, অবিচার, অসত্য সেগুলো ভেঙে ফেলা সম্ভব হতো না। কিন্তু নজরুল সেগুলো ভেঙে ফেলেছিলেন তার কবিতার মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে, তার কর্মের মাধ্যমে। আজকে আমরা এই বিদ্রোহী কবিতা থেকে এই পাঠই নেব যে আমরা কোনো কিছুর কাছে, কোনো লোভ লালসার কাছে, কোনো ব্যক্তি স্বার্থকে আমরা কখনো বড় করে দেখব না। আমরা সমাজের মানুষের স্বার্থকে আমরা বড় করে দেখব। সমাজের মানুষের স্বার্থকে যদি আমরা বড় করে দেখতে পারি তাহলেই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। নজরুল যখন আবির্ভূত হয়েছিলেন তখন শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা মানুষের দেখেছেন। এই শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অবিচার এর বিরুদ্ধে তারপর তিনি কথা বলেছেন এবং তিনি আপোষহীন ছিলেন এবং তার এই আপোষহীন সত্তার জন্যই কিন্তু তিনি এই অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে তিনি সাহস নিয়ে, তিনি বুকে শক্তি নিয়ে পথ চলেছেন, মাথা নত করেননি। তিনি চির উন্নত মামশির, যেটি নজরুল নিজেই বলেছেন, সেরকম ছিলেন। বলবীর চির উন্নত মামশির। আজকে আমরা যেন এটি মনে রাখি। আজকে আমি তোমাদের সামনে এই বিদ্রোহী কবিতা সম্পর্কে একটি সাধারণ আলাপ করলাম। পরবর্তী সময়ে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। তোমরা আজকে এই পড়াশোনার দিকে মনোযোগী হবে। আমাদের অনলাইন ক্লাসে তোমরা মনোযোগী হবে এবং বাসায় বসে নিজেদের প্রস্তুতি গ্রহণ করবে, সেই প্রত্যাশা রেখে এবং তোমাদের সকলের কল্যাণ কামনা করে আজকে এখানেই শেষ করছি।